মে আই কাম ইন স্যার? অবশ্যই, বসুন। আব্বু চেয়ারে বসলেন। কিছুক্ষণ দুজনেই চুপ। সত্যি বলতে কি, আজকের আগে কোনোদিন ভাবিনি আমার ছেলে একদিন আমার চেয়েও বড় দায়িত্ব বসবে। আমিও ভাবিনি। রাগ এখনো কমেনি। অফিসে আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। আব্বু মাথা নাড়ালেন। ঠিক বলেছ, তাহলে অফিসের কথাই বলি। উনি একটা ফাইল আমার সামনে রাখলেন। তারপর বললেন, এটা আমাদের ডিপার্টমেন্টের গত 3 বছরের রিপোর্ট। আমি চাই তুমি নিজের মতো করে সব যাচাই করো। কোথাও ভুল পেলে আমাকে ছাড় দেবে না। আমি ফাইলটা হাতে নিয়ে আব্বুর দিকে তাকালাম। যদি ভুল না থাকে তাহলে ভয়ের কিছুই নেই। উনি মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আর তোর মাকে বলিস আমি দেখা করতে চাই। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে উত্তর দিলাম, আম্মুর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। আপনাদের প্রবলেম আপনারাই সলভ করেন। আব্বু মৃদু নিঃশ্বাস ফেলে কেবিন থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই ফোনটা টুং করে উঠল। স্ক্রিনে লেখা আজিজ সাহেব। জুবাইর গত 2 দিন ধরে অফিসের কয়েকজন পুরনো লোকের সঙ্গে গোপনে যোগাযোগ করছে। মনে হচ্ছে ও কিছু একটা করার প্রস্তুতি নিচ্ছে। মেসেজটা দেখে মৃদু হেসে চেয়ারে হেলান দিয়ে বসলাম। তারপর রিপ্লাই দিলাম, করতে দিন। মানুষ যখন নিজের শেষটা ডেকে আনে তখন তাকে বাধা দেওয়া ঠিক না। আপনি তার উপর 24 ঘন্টায় নজরদারি চালিয়ে যান। আর একটা কথাও যেন ওর কানে না যায় যে আমরা সব জানি। আজিজ সাহেব ওকে মেসেজ রিপ্লাই দিয়ে কনভারসেশন শেষ করলেন। স্টাফে সে আবারও বলল, জুবাইর এসেছে, দেখা করতে চাই। আমিও পাঠিয়ে দিতে বললাম। এসে চেয়ারে বসলাম। কয়েক সেকেন্ড পর জুবাইর দরজা খুলে ভিতরে ঢুকলো। মুখে আগের মতোই ভদ্রতার হাসি, কিন্তু চোখ দুটো অন্য কিছু বলছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। জুবাইর চেয়ারে বসলো। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই, নতুন দায়িত্বের জন্য শুভকামনা। ধন্যবাদ। কিছুক্ষণ নীরবতা। আমি বুঝতে পারছি সে আসল কথায় আসতে চাইছে না। শুধু কি অভিনন্দন জানাতে এসেছেন? জুবাইর হালকা হেসে বলল, আসলে ভাবছিলাম, আমি তো অনেক বছর ধরে এই কোম্পানিতে আছি, কোম্পানির অনেক কিছুই জানি। আপনার যদি কোনো সাহায্য লাগে। আমি তার কথা শেষ হবার আগেই বললাম, সাহায্য লাগলে অবশ্যই জানাবো। জুবাইরের মুখের হাসিটা একটু ফ্যাকাশে হয়ে গেল। শুনলাম কোম্পানিতে নাকি অডিট শুরু হয়েছে। চেয়ারে হেলান দিয়ে শান্তভাবে বললাম, হ্যাঁ, প্রতি বছরই হওয়া উচিত ছিল, এবার হচ্ছে। অবশ্যই ভালো উদ্যোগ। তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আপনার কোনো সমস্যা হচ্ছে? না, কেন হবে? তাহলে আজকে আমি উঠি। অবশ্যই। দরজার কাছে গিয়ে সে আবার ফিরে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি, বলুন। ব্যবসার দুনিয়ায় সবাই বন্ধু হয় না স্যার, কাউকে খুব দ্রুত বিশ্বাস করবেন না। আমি মুচকি হাসলাম। ধন্যবাদ পরামর্শের জন্য। তবে একটা কথা আপনাকেও বলি। জুবাইর থেমে গেল। আমি কাউকে সহজেই বিশ্বাস করি না, আবার কারণ ছাড়া সন্দেহ করি না। কিন্তু একবার যদি প্রমাণ হাতে পাই তখন দ্বিতীয় সুযোগ দেওয়ার অভ্যাস আমার নেই। কয়েক সেকেন্ড দুজনের চোখাচোখি হলো। তারপর জুবাইর মুচকি হেসে বেরিয়ে গেল। অডিটের খবর ওর কানে পৌঁছে গেছে। পৌঁছাক। এখন থেকে ওর প্রতিটা পদক্ষেপের রিপোর্ট আমার চাই। এখন দেখা যাক আগে কে ভুল করে, তুমি নাকি আমি। পলাশ ভাইকে মেসেজ দিয়ে বললাম নজরে রাখতে। এখন ধীরে ধীরে অনেক কিছুই বের হবে। সন্ধ্যার দিকে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বাসায় ফিরতে রাত হয়ে গেল। আবারও আজকে জ্যামে পড়েছিলাম। রুমে আসতে দেখি মেঘলা বসে আছে। আমাকে দেখে মুখ ফুলিয়ে নিল। টেবিলে ব্যাগ রেখে ব্লেজার খুলতে সাহায্য করলো। আরে, আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? আজকেও জ্যামে পড়েছিলাম। কিন্তু কিছু বলছে না, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ধরে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, এমনভাবে শুধু শুধু রাগ দেখানোর কি আছে? দেখেন, আমার কি দোষ বলুন? সব সময় আপনার একটা অজুহাত থাকবেই। আচ্ছা, তাহলে শাস্তি কি হবে? এখনো ঠিক করিনি, ভাবছি। দেখে মনে হচ্ছে শাস্তিটা খুব কঠিন হবে। হবে তো, কারণ কেউ একজন আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। তাহলে কি বুঝবো আমার জন্য অপেক্ষা করতে এখন আপনার ভালো লাগে? সরুন আপনি, এমন ছিমার্কা কথা বলেন কেন? আর আমাকে ছাড়েন, আপনার সাথে কোনো কথা নেই। না ছাড়লে কি করবেন শুনি?
আমার কথা শুনে কোনো দিয়ে আলতো করে আঘাত করতে শুরু করলো। আরে ছাড়ছি ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে এলাম। রাতে তোমার কি হয়েছে বলো তো? মনে হচ্ছে কিছু নিয়ে গভীর চিন্তা করছো। আকাশের সাথে দেখা হয়েছিল। সে এখন মস্ত বড় হয়ে গিয়েছে, আমার থেকে বড় পজিশনে। তুমি কি নেশা পানি খেয়ে এসেছো? এখনো অনার্স শেষ করলো না, আর সে নাকি ওনার থেকে বড় পজিশনে অফিসে বসেছে। আমি কোনো কিছুই খাইনি। আকাশ এখন আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমাদের প্রাক্তন চেয়ারম্যানের জামাতা। আমাদের প্রাক্তন চেয়ারম্যানের মৃত্যুর পর এখন সে চেয়ারম্যান। কেউ বললে হয়তো আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। তাকে চেয়ারম্যানের কেবিনে, চেয়ারম্যানের চেয়ারে বসে থাকতে দেখে এসেছি এবং কথা বলে এসেছি। এমনকি কোম্পানিতে অডিট শুরু হয়েছে, তার জন্য আমার ডিপার্টমেন্টের সকল হিসাব নিকাশ তার কাছে জমা দিয়ে আসতে হয়েছে। সৎমা এমন কিছু শুনে হতভম্ব হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, আর মনে মনে ভয়ও পাচ্ছে যে সে যা আম্মুর সাথে করেছে সেগুলোর প্রতিশোধ যদি তার থেকে নিই। তোমার চোখে মুখের এমন অবস্থা হলো কেন? ভয় পাচ্ছ যে তোমার থেকে যদি প্রতিশোধ নেই? আমি ভয় পেয়ে যাব কেন? আর কি করেছি যে আমি ভয় পাবো? তুমি যে আকাশের আম্মুকে ছোট করতে, অপমান করে কথা বলতে, সেটার জন্য। কম তো কিছু করোনি। এই সবের জন্য যদি আকাশ এসে তোমাকে ধরে তখন কি করবে? পিতা হিসেবে শাসন করে তাকে আটকাতে পারবো, কিন্তু সে যদি ক্ষমতায় প্রয়োগ করে তখন? আব্বু এমনভাবে ভয় দেখানো শুরু করলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পলাশ ভাইয়ের সাথে কিছুক্ষণ ব্যায়াম করে ফ্রেশ হবার জন্য এলাম। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি মেঘলা আমার বিছানায় বসে আছে। গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মনে হচ্ছে। হুম, আজকে একটু বেশি ঘুমানো হয়েছে। রাতে কয়টা পর্যন্ত ফোন দেখা হয়েছে শুনি? রাত জাগা শুরু করলে কিন্তু ফোন নিয়ে নিব। আরে না না, যেই সময় ঘুমাই সেই সময় ঘুমিয়েছি। রাত 11টার সময় ঘুমিয়ে গিয়েছিলাম। ওকে, পড়াশোনা করার ইচ্ছে থাকলে আমি যে বইগুলো এনে দিয়েছি ওগুলো একটু একটু করে পড়বেন, না হলে কিন্তু ভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। একটু একটু করে পড়ছি, আর আমার কাছে অনেক সময় আছে। নাস্তা করবেন? নাস্তা করবেন না? আসুন। হুম, রেডি হয়ে একেবারে আসছি, আপনি যান। মেঘলা কিছু না বলে বসে থাকলো। আমি রেডি হতে হতে আয়নার দিকে তাকিয়ে মেঘলাকে দেখতে শুরু করলাম। বসে বসে নখ কামড়াচ্ছে। মিসেস আহমেদ কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আরে না না, আম্মুর কথা মনে পড়ছে, তাই একটু। আপনি কি ওখানে যেতে চান, না ওনার সাথে দেখা করতে চান? ওখানে যেতে চাই না, আর কারোর সাথে দেখাও করতে চাই না। হঠাৎ করেই মনে পড়লো, তাই একটু। বুঝলাম। যদি আপনার আম্মুর সাথে দেখা করতে চান, ইচ্ছে করে, তাহলে নির্দ্বিধায় বলতে পারেন, দেখা করিয়ে নিয়ে আসতে পারি। না, আমি ওদের কারোর সাথে দেখা করতে চাই না। ওকে। রেডি হওয়া শেষ করে পারফিউম স্প্রে করে ব্যাগটা কাঁধে নিলাম। চলেন, এবার যাওয়া যাক। আজকে অনেক তাড়া মনে হচ্ছে। আজকে কি সকাল সকাল ক্লাস আছে? হুম। দুজনে নিচে এসে আম্মুর সাথে নাস্তা করলাম। আম্মুর মনটা খারাপ মনে হচ্ছে। নিশ্চয় আব্বুর সাথে কিছু হয়েছে। আম্মু, কোনো প্রবলেম? তোর আব্বু ওই বাসায় যেতে বলেছে, কিন্তু আমি যাব না। কিন্তু আব্বু যদি আমার সম্পর্কে তাদের কিছু বলে থাকে, তাহলে তোমাকে আর কিছু বলার দুঃসাহস দেখাবে না। তোমার এমনভাবে চলে আসাতে সত্যি ওনার সম্মানে একটা দাগ লেগেছে। ওনাকে বলা উচিত ছিল। আমাকে কি করতে বলছিস? ওইসব তোমরা হাজব্যান্ড ওয়াইফের ম্যাটার। তুমি যদি ওখানে যেতে চাও তাহলে তুমি যেতে পারো, আর যদি বলো এখানে থাকবো তাহলে তাও কোনো সমস্যা নেই। তোমাকে কেউ জোর জবরদস্তি করবে না। আরে না না, আমি যাচ্ছি না। আমি চলে গেলে মেঘলার কি হবে? তাকে কে দেখবে? তুই যদি পারমিশন দিস তাহলে তোর আব্বু এখানে এসে থাকবে। আম্মুর দিকে তাকিয়ে চুপ করে রইলাম। আম্মু আমার থেকে পারমিশন নিচ্ছে দেখে আমার বেশ খারাপ লাগলো। মেঘলা আমার দিকে তাকিয়ে আম্মুর দিকে তাকালো। মেঘলা আমার পায়ে তার পা দিয়ে খোঁচা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি সিকিউরিটি গার্ডদের বলে রাখবো যেন উনি আসলে ভেতরে আসার পারমিশন দেই। এইসব নিয়ে মন খারাপ করতে হবে না। মেঘলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তার হাসি দেখে আমিও একটা হাসি দিয়ে খেতে শুরু করলাম। অল্প খেয়ে বললাম, আজকে তাড়া আছে, উঠে ব্যাগ নিয়ে চলে আসি বাইরে। তারপর গাড়িতে উঠে ভার্সিটিতে। ক্লাস শুরু হয়ে গেছে, তাই দেরি না করে
দ্রুত পায়ে ক্লাসের দিকে হাঁটা দিলাম। কেউ আমার উপরে এসে পড়েছে। আমি নিচে আর সে আমার উপরে। তাকিয়ে দেখি একটা মেয়ে। উপর থেকে সরিয়ে বললাম, চোখ খুলে বাসায় রেখে এসেছেন? এমনভাবে আমার উপর এসে পড়ার মানে কি? সরি, আমার ফ্রেন্ড এমনভাবে ধাক্কা দিল যে সামলাতে না পেরে আপনার উপর এসে পড়লাম। ওঠার জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু আমি তার দিকে না তাকিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। আরে ছেলেটা কে রে? আমার দিকে ফিরেও তাকালো না। এত অ্যাটিটিউড কিসের? আমার মতো সুন্দরীর দিকে ফিরেও দেখলো না। আমি নিজের থেকে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু ইগনোর করে চলে গেল। ছেলেটাকে তো তা বলতে পারবো না। খোঁজ নিলে হয়তো পাওয়া যাবে। কেন, পছন্দ হয়েছে নাকি? না, তবে রাগ হচ্ছে। আমাকে এমনভাবে ইগনোর করলো। এটা আমার জন্য কতটা অপমানজনক বল। যেখানে ভার্সিটির ছেলেরা আমার জন্য পাগল, সেখানে এই ছেলে এড়িয়ে গেল। থাক বান্ধবী, রেগে গেলেন তো হেরে গেলেন। কোনো ক্লাসে জেনে তারপর ক্লাস নেওয়া যাবে। জুনিয়র হলে তো র্যাক দেওয়া যাবে, আর সিনিয়র হলে ঝামেলা হয়ে যাবে। তবে তাকে দেখে সিনিয়র মনে হচ্ছে না, জুনিয়রই মনে হচ্ছে। খোঁজ লাগা কে এই অ্যারোগেন্ট ছেলে, আমিও দেখ। কি প্রয়োজন এগুলো করার? ওইসব ছেড়ে আড্ডা দিয়ে চল। আমাকে অপমান করেছে, এত সহজে ছেড়ে দিব না। এর বদলা নিয়ে তবেই ছাড়বো। ক্লাসরুমের সামনে এসে পারমিশন নিয়ে ভিতরে ঢুকলাম। তারপর ক্লাসে মনোযোগী হলাম। ক্লাস শেষ করে বেরিয়ে আসি। সেকেন্ড ক্লাস নেই, তাই থার্ড ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। কোন ব্যাটা যে রুটিন বানিয়েছে! আরে, একে একে সব ক্লাস দিয়ে শেষ করে দিবি তা না, 1 ঘন্টা অপেক্ষা করো। আড্ডা দিয়ে কি হবে? আমি বরং লাইব্রেরি গিয়ে একটু বিজনেস স্টাডিজের কোনো একটা বই নিয়ে পড়ি। আমি লাইব্রেরি গেলাম, তোরা আড্ডা দে। বন্ধুর কি একটা অবস্থা হয়ে গেছে, এখন মোতার সময়ও পাচ্ছে না। ধর্ষালা। তারপর ক্লাসরুম থেকে বেরিয়ে লাইব্রেরি চলে এলাম। এসে একটা বই নিয়ে পড়তে শুরু করলাম। লাইব্রেরিতেই 1 ঘন্টা পার করলাম। তারপর আবার ক্লাসের টাইম হতেই ক্লাসে। অফিস থেকে রাতে বাসায় আসতে দেখি আব্বু এসেছে। কেমন আছেন আব্বু? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? কেমন অবস্থা দেখতেই পাচ্ছিস। আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? কেমন অবস্থা দেখতেই পাচ্ছি। এত বড় হয়ে যাওয়ার পরেও নিজের পোশাক পরিষ্কার করতো না। সে এখন কত বড় বড় দায়িত্ব কাঁধে নিয়ে ঘুরছে। না, আসলে ঘাড়ে যখন জোয়াল পড়েছে তখন তো টানতেই হবে। পরে কথা হবে, এখন রুমে যাই। ওখান থেকে রুমে এলাম। রুমে এসে দেখি মহারানী ফোন দেখছে আর হাসাহাসি করছে। আমাকে দেখে শোয়া থেকে উঠে বসে গেছে। আপনার আব্বু এসেছে, দেখেছেন? দেখলাম। একটু কথাও বললাম। রুমের চারদিকে তাকিয়ে দেখলাম মেঘলার পোশাক এই রুমে। মিসেস আহমেদ কি এই রুমে থাকবেন? হুম, আমি ভেবেছি আজকের পর থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত এই রুমেই থাকবো। আরে আরে, এত লজ্জা পাওয়ার কি হলো শুনি। ব্যাগ রেখে চেঞ্জ করে বললাম, বলুন আপনার মিনি জুয়ের অবস্থা কেমন? আর জুয়ের সব থেকে বড় খরগোশটার অবস্থা কেমন? সব কিছুর অবস্থাই ভালো। আগামীকাল অফিস নেই, কলেজ নেই, পুরো সময় বাসাতে। তাই কোথাও যাবেন না? জি, মিসেস আহমেদের মন পড়তে পারছি না। কখন খুশি হচ্ছে আবার কখনো লজ্জা পাচ্ছে। মানুষ প্রেমে পড়লে কত কিছু করে। শুনুন, আপনি, আমার ঘরে বর আছে। আমি কেন আপনার প্রেমে পড়তে যাব শুনি? আমি আমার বরকে অনেক ভালোবাসি। কথাটা বলতেই মেঘলার গাল লাল হয়ে গেল। বাহ, লজ্জাও পাচ্ছে দেখি। লজ্জাবতী লতিকা। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। আমার এমনভাবে তাকানো দেখে বলল, আপনি এমনভাবে তাকিয়েছেন কেন? না তেমন কিছু না। সুন্দর কিছু দেখলে কি চোখ ফেরাতে মন চাই বলুন? মন চাই তাকিয়ে থাকি। আবার ফ্লার্টিং শুরু। আপনি অনেক দুষ্টু। আপনি আপনার বাবার মতোই। আপনার আব্বুও আপনার আম্মুর সাথে ফ্লার্টিং করছিলেন। না, আসলে তেমন কিছু না। আর বাইরের কারোর সাথে তো করছে না, তাই না? বউয়ের সাথেই তো করছে। বাইরে এমন করলে যে মেরে ভর্তা বানাবো। চেঞ্জ করা শেষ, তাই ওয়াশরুমে এসে ঝর্ণা ছেড়ে দিলাম। একটু পরে চলে আসি। রাতে ছাদের দোলনায় বসে আছি। মেঘলাও এসে বসলো। একটু ভয়ে ভয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। মেঘলা আমার মাথায় হাত রাখলো। হাসনাহিনা ফুলের গন্ধে পুরো ছাদ মোমো করছে। ছাদে কিছুক্ষণ থেকে নিচে আসি।
তারপর ডিনার শেষ করে রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলাম আর ফাইল নিয়ে বসলাম। জুবাইরের ফাইল এবং আরও কিছু ফাইল নিয়ে এসেছি, সেগুলোই দেখছি। আগামীকাল ছুটি, আগামীকাল দেখবেন। রাত জেগে জেগে এইসব দেখতে হবে না, এত কাজ করতে হবে না। শনিবার বোর্ড মিটিং আছে আর এগুলো দেখা অনেক জরুরি। আপনি শুয়ে পড়ুন, আমি কিছুক্ষণ দেখে শুয়ে পড়ব। মেঘলা কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি কাজ করতে থাকলাম। 12টার দিকে কাজ বন্ধ করে দিয়ে পিছনে ঘুরে দেখি মেঘলা ঘুমিয়ে গেছে। ওয়াশরুম থেকে এসে লাইট অফ করে পাশে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, দেখি এক পা আমার উপর তুলে রেখেছে আর এক হাত বুকের উপরে। সরিয়ে উঠে গেলাম। প্রতিদিন সকালে যা কাজ তাই হলো। ব্যায়াম শেষ করে রুমে এসে দেখি বসে বসে হাই তুলছে। আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। আমিও একটা হাসি দিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পরে আব্বু, আম্মু, আমি আর মেঘলা জুয়ের ভিতরে আছি। আব্বু চারপাশ ঘুরে ঘুরে দেখছে। তখন আম্মু বলল, দেখো দেখো, ছেলেকে দেখে শিখো। সে তার বউয়ের ছোট বড় সব ইচ্ছা পূরণ করছে। আর তুমি? আমার শ্বশুরে যদি এমন থাকতো তাহলে আমিও পারতাম। যা বলতে তাই এনে দিতাম। আমার বাবার নিয়ে দিতে হবে কেন? তুমি দিতে পারবে না? মেঘলাকে ইশারা করে ডেকে নিলাম। ওরা এখন ঝগড়া শুরু করবে আর ওরে ওখানে রাখলে সেও এমন ঝগড়া শিখবে আর আমার মাথা খাবে। মেঘলা মুচকে হাসতে হাসতে চলে আসলো। দুজনে ভিতরে এলাম। দুপুরে লাঞ্চ করতে বসেছি। শুরু হলো আবারও তাদের ঝগড়া। রিলেশন করে বিয়ে করলে যা হয়, সৎ মায়ের সাথে এমন করতে আবার দেখি না। লাঞ্চ শেষ করে বললাম, তোমরা কি আমার বউকে এগুলো শেখাচ্ছ নাকি? আজ হোক কাল হোক, এই আগুনে তোমাকে পড়তেই হবে। এর থেকে বাঁচার উপায় নেই। নতুন নতুন বিয়ে, তাই কিছু বলছে না, কিন্তু 1-1.5 বছর যেতে দে, তখন বুঝতে পারবি। আর এগুলো শিখিয়ে দিতে হয় না রে পাগল। আমি কিছু না বলে রুমে চলে এলাম। কে বলে বিবাহিত জীবন। রুমে এসে আবারও ল্যাপটপ নিয়ে বসেছি। পরের দিন সকাল 11টা। বোর্ডরুমে সবাই উপস্থিত। জুবাইরও আগের মতো আত্মবিশ্বাসী মুখে বসে আছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আজকের মিটিংয়ের মূল বিষয় কোম্পানির আর্থিক অনিয়ম। কথাটা শুনেই বোর্ডরুমে ফিসফিস শুরু হয়ে গেল। আমি রিমোটে চাপ দিতেই স্ক্রিনে একের পর এক হিসাব, ব্যাংক ট্রান্সফার, ভুয়া ইনভয়েস আর কোম্পানির টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার তথ্য ভেসে উঠল। জুবাইরের মুখের হাসি মিলিয়ে যেতে শুরু করলো। এগুলো সম্পূর্ণ মিথ্যা। সত্যি। আমি আরেকটা ফাইল টেবিলের উপর রাখলাম। এগুলো ব্যাংকের অফিসিয়াল স্টেটমেন্ট, এগুলো অডিট রিপোর্ট, তারপর পেন ড্রাইভ থেকে পাওয়া ডেটার কপি, আর এগুলো আপনার নিজের লেনদেনের রেকর্ড। রুম স্তব্ধ। একজন শেয়ার হোল্ডার উঠে দাঁড়িয়ে বলল, মিস্টার জুবাইর, এর ব্যাখ্যা কি? জুবাইর চুপ। আরেকজন বললেন, আমরা এতদিন আপনাকে বিশ্বাস করেছি, আর আপনি এই জন্যই চেয়ারম্যান পদের জন্য এত উতলা ছিলেন সেটা বুঝতে পারছি। একে একে সবাই জুবাইরকে নিয়ে কথা বলতে শুরু করলো। 2 মিনিট সবার কথা শোনার পর টেবিলে চাপড় দিয়ে সাইলেন্ট হতে বললাম। একবার বলতে সবাই সাইলেন্ট। আমি ব্যক্তিগত প্রতিশোধ নিতে এখানে দাঁড়াইনি। আমি শুধু কোম্পানির টাকা কোম্পানিতে ফিরিয়ে আনতে চাই। এগুলো সব কিছু মিথ্যা। আপনি আমাকে ফাঁসানোর জন্য নকল ডকুমেন্ট বানিয়েছেন। এসবের বিচার তো সকলে করবেন জুবাইর সাহেব। নতুন পুরাতন সব রেকর্ড এখানে আছে। আপনি কোম্পানির ফান্ড থেকে 40 কোটি টাকা সরিয়েছেন। আপনাদের প্রতিজনের কাছে একটা করে ডকুমেন্টের কপি পাঠিয়ে দিচ্ছি। জুবাইর সাহেব কী করেছেন আপনারাই দেখুন। সবাই দেখতে শুরু করলো। তারপর কয়েক মিনিট আলোচনা চলল। অবশেষে ভোট হলো। বোর্ডের সিদ্ধান্ত, জুবাইরকে ডাইরেক্টর পদ থেকে অপসারণ, আত্মসাৎ করা অর্থ ফেরতের জন্য আইনি ব্যবস্থা, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদের তদন্ত। জুবাইর চেয়ার থেকে উঠে দাঁড়ালো। রাগে তার চোখ লাল। এই অপমানের মূল্য তোমাকে দিতে হবে আকাশ। আমি মুচকি হেসে বললাম, কোম্পানি টাকা চুরি করার আগে একবার এই কথাটা ভাবা উচিত ছিল। জুবাইর রাগে বেরিয়ে গেল। বোর্ডরুমে নীরবতা। আজিজ সাহেব আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, অভিনন্দন চেয়ারম্যান সাহেব। একটা অধ্যায় শেষ হলো। এখন সামনে তাকানোর সময়। এসব প্রমাণ জোগাড় করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আজকের মতো বোর্ড মিটিং শেষ। এবার আপনারা আসুন। একে একে উঠে সবাই চলে গেল। একে অপরের সাথে কথা বলতে বলতেই যাচ্ছে। এখন চলবে জুবাইরের চর্চা। আজিজ সাহেব আর যারা যারা জড়িত ছিল তাদের বরখাস্ত করুন এবং আইনি ব্যবস্থা নেন। আজিজ সাহেব মাথা নেড়ে চলে গেলেন। আমি উঠে আমার কেবিনে এলাম।
জুবাইর রাগে ক্ষোভে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। স্টিয়ারিংয়ে জোরে একটা ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে বলল, আকাশ, এই অপমানের দাম তোকে দিতেই হবে। কয়েক মুহূর্ত চুপ থেকে একটা নাম্বারে ফোন করলো। কিছুক্ষণ পরে বসো, কি এমন জরুরি? জুবাইর রাগের সব ঘটনা খুলে বলল, কিভাবে বোর্ড মিটিংয়ে অপমানিত হয়েছে, কিভাবে পদ হারিয়েছে, আর কিভাবে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সব শুনে মনসুর আলী কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, তো এখন তুমি আমার কাছে কি চাও? আমি আকাশকে শেষ করতে চাই। আপনার লোকজন লাগবে। না, কেন? কারণ এটা আমাদের নিয়মের বাইরে। নিয়ম? কিসের নিয়ম? হ্যাঁ, শত্রুতা থাকবে, ব্যবসায় লড়াই থাকবে, রাজনৈতিক চাপ থাকবে, কিন্তু ব্যক্তিগত প্রতিশোধে কাউকে হত্যা বা হত্যার চেষ্টা, এগুলো আমাদের চুক্তির বাইরে। জুবাইর কিছু বলতে যাচ্ছিল, মনসুর আলী হাত তুলে থামিয়ে দিলেন। আমি নিজের মুখে কথা দিয়েছি, সেই কথা আমি ভাঙব না। কিন্তু সে আমার প্রতিপক্ষ, তাই বলে আমি তার নিজের নিয়ম ভাঙব না। রুমে নীরবতা নেমে এলো। মনসুর আলী আবারও বললেন, তুমি যদি আইনের মধ্যে থেকে লড়তে চাও লড়ো, ব্যবসায় হারাতে চাও হারাও, কিন্তু খুন খারাপির খেলায় আমি নেই। তাহলে আপনি আমাকে সাহায্য করবেন না? না, তবে একটা কথা, তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার কোনো লোক, আমার কোনো নাম বা আমার কোনো সংগঠন এই বিষয়ে জড়াবে না। আজকের পর এই বিষয় নিয়ে আমার কাছে আসবে না। জুবাইর রাগে দাঁত চেপে উঠে দাঁড়ালো। তারপর রাগে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আমি একাই ব্যবস্থা করব। মনসুর আলী কোনো উত্তর দিলেন না। জুবাইর বেরিয়ে যাওয়ার পর একা একা বলে উঠল, তাহলে ও নিজের কবর নিজেই খুঁড়বে। সিকদার সাহেবের লোকজন আর তার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নেই, তাই এমন প্ল্যান নিয়ে এসেছে। মনসুর আলীর অফিস থেকে বেরিয়ে জুবাইর গাড়িতে উঠে দরজাটা জোরে বন্ধ করে দিল। স্টিয়ারিং শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কেউ সাহায্য না করুক, আকাশ, তোর শেষ আমি একাই করব। তোকে আমি মাটির নিচে পাঠিয়ে তারপর আমায় ছাড়বো। পলাশ ভাইকে মেসেজ দিলাম, ভাই ওই লোকের উপর নজর রাখেন, ও কিন্তু শেষ কামড় দিতে চাইবে। ফোন রেখে কাজে মনোযোগ দিলাম। এদিকে আমার দিনগুলো আগের মতোই চলতে লাগলো। সকালে ভার্সিটি, দুপুরে অফিস, সন্ধ্যায় বাসা। জুবাইরের কথা প্রায় ভুলে গিয়েছিলাম। একদিন অফিসে বসে ফাইল দেখছি, ঠিক তখনই পলাশ ভাই দ্রুত কেবিনে ঢুকলেন। বস, খবর আছে। বলেন। গত কয়েকদিন ধরে দুজন লোক আপনাকে ফলো করছে। আমি শান্তভাবে বললাম, আপনি নিশ্চিত? জি, আজ আমাদের লোকজন তাদের ধরেই ফেলেছিল, তবে আপনার নির্দেশ মনে ছিল তাই ধরেনি, শুধু নজর রেখেছে। কার লোক? নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে যাকে রিপোর্ট দিচ্ছিল সে জুবাইরের খুব কাছের মানুষ। আমি চেয়ারে হেলান দিলাম। বুঝলেন, যে মানুষ নিজের রাগে অন্ধ হয়ে যায় সে নিজেই নিজের ধ্বংসের জন্য যথেষ্ট। আজিজ সাহেবকে বলে ওর বিরুদ্ধে মামলা করুন, আর সমস্ত প্রমাণের কপি পুলিশকে দিতে বলেন। পলাশ ভাই মাথা নেড়ে চলে গেল। পরের দিন দুপুর অফিসে বসে কিছু ফাইল দেখছি, ঠিক তখনই আজিজ সাহেব দ্রুত কেবিনে ঢুকলেন। খবর আছে। বলেন। জুবাইর পালানোর চেষ্টা করছিল, এয়ারপোর্টে যাওয়ার আগেই আইন শৃঙ্খলা বাহিনী ওকে আটক করেছে। কোম্পানির অর্থ আত্মসাৎ, জালিয়াতার আর্থিক অনিয়মের মামলার তদন্ত শুরু হয়েছে। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। বাকি টাকা কিভাবে ওর থেকে আদায় হবে? ওর নামে থাকা কয়েকটা সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে, সেগুলো বিক্রি করে ক্ষতিপূরণ আদায় হবে। আপাতত এটা ক্লোজ হলো, এবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুঁজেন। এইসবের চক্করে ওটাকে গুরুত্ব দেয়নি। আজিজ সাহেব চলে গেলেন। লাঞ্চ করে আবারও অফিসের কাজে মন দিলাম। কাজ শেষ করে ঘড়ির দিকে তাকালাম, 6:30 বাজে। ফাইলগুলো গুছিয়ে উঠে দাঁড়ালাম। আজ এত তাড়াতাড়ি? অনেকদিন হলো বাসায় শান্তিতে সময় কাটানো হয় না। ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। ধন্যবাদ। আরেকটা বিষয়, অনেক পদ ফাঁকা আছে, সেগুলো পূরণ করুন এবং সৎ ব্যক্তিকে প্রমোশন দিন। অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলাম। তারপর বাসায় এসে চেঞ্জ করে বিশ্রাম নিচ্ছি। তখন মেঘলা এলো। আপনি আজকে তাড়াতাড়ি চলে এসেছেন, কি ব্যাপার মশাই? না মানে মনে হলো বড় খরগোশ আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি চলে এলাম।
কিন্তু এসে দেখি ও মা, কোথায় সে? ওনাকে তো দেখতেই পাওয়া যায় না। আমি রান্নাঘরে ছিলাম, আর আমি কি জানতাম নাকি যে আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন? ওয়েট, আমি কফি নিয়ে আসছি। মেঘলা আবারও চলে গেল। একটু পরে কফি নিয়ে এলো। উঠে কফি নিয়ে বললাম, রান্না শিখছেন নাকি? হুম, আমি রান্না পারি, তবে শেখার কোনো শেষ নেই। তাই? তাহলে আপনি গিয়ে শিখেন, ততক্ষণ একটু বিশ্রাম নেই, কি বলেন? মেঘলা মাথা নাড়ালো, তারপর চলে গেল। এমনভাবে যেতে শুরু করলো দিন। এর মাঝে কিছু ছোটোখাটো প্রবলেম হয়েছে, সেগুলো সলভ করতে হয়েছে। বিবাহিত জীবনের 2.5 মাস পেরিয়ে গেল। বিবাহিত কিন্তু সিঙ্গেল, একে বলে বিবাহিত সিঙ্গেল। রাতে শুয়ে আসি, তখন মেঘলা বলল, দিন দিন আপনার বডি অ্যাট্রাকটিভ হচ্ছে। তাই? জি, কেমন যেন আকর্ষণ করে। এখন পর্যন্ত বাসা থেকে বের হননি, সেজে এসেছেন আর বাইরে যাননি। বাইরে গিয়ে কি করব বলুন তো? পাখি খরগোশ ওদের সাথে খেলা করতে করতেই তো আমার সময় শেষ। আর ওখানে থাকলেই আমার অনেক ভালো লাগে। কিছু প্রজাপতি যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো। আচ্ছা জি, আচ্ছা পেয়ে যাবেন। মার্কেট ঘুরতে ইচ্ছে হয় না? মার্কেটে ঘুরবেন, পোশাক কিনবেন, তারপর আরও কত কি। না মানে, তা ঠিক আছে, কিন্তু আগামীকাল আম্মু আপনি মার্কেটে চলে যাবেন, সাথে লোক দিয়ে দিব, এবং পলাশ ভাই তো থাকবেই। গিয়ে ইচ্ছে মতো কেনাকাটা করে নেবেন। আপনি গেলে তবেই যাব, না হলে যাব না। তাহলে আর কয়েকদিন পর চলুন। মেঘলা ধীরে ধীরে আমার কাছে এসে কাঁধে মাথা রাখলো। আমি ভেবেছিলাম মাথা রাখবে, কিন্তু ও কি, সে তো দেখি আমার উপর উঠে আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে, লজ্জায় লাল হয়ে আছে। আমার কাছে না আসার কারণটা আমার অজানা নয়। আমাকে বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি দেখতে চাইছিলাম আপনি কী করেন, তাই কিছু বলিনি। আমি জানি আমি না বলা পর্যন্ত কিছু করবেন না, তাই আমাকেই শুরু করতে হবে। আমি কিছু বলতে যাব, তার আগেই ঠোঁটের উপর ঠোঁট রাখলো। আমিও রেসপন্স করলাম। নিজেকে অনেক সামলে রেখেছি, কিন্তু এখনের পর থেকে আর না। লিপ ছেড়ে দিয়ে ঠোঁট সরিয়ে নেশালি চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কি, বাকিটা ইতিহাস। সরেন মিয়ারা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আরেকবার হুই কী সব বলি, নাস্তা শেষ করে ভার্সিটিতে যাবার জন্য রেডি হচ্ছি। সামনে এসে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগিয়ে শার্টের কলার ঠিক করে দিল। তারপর ব্লেজার এনে হাতে দিল। কপালে একটা চুমু দিয়ে বললাম, বাই মিসেস আহমেদ, অপেক্ষায় থাকুন। জি, শুনুন না। হুম। ইশারা করে একটু নিচু হতে বলল। আমি নিচু হতেই কপালে আর গালে চুমু দিল। চুমু দেওয়া শেষ হলে বললাম, এবার যাই, তারপর চলে আসি। মেঘলা যা করে তাই করলো, পিছু পিছু এলো। একটু পরে ভার্সিটিতে পৌঁছে যাই। যখন বন্ধুদের দিকে যাচ্ছি, তখন এক মেয়ে সামনে এসে দাঁড়ালো। এনি প্রবলেম? কি রে, তোর এত অ্যাটিটিউড কিসে? তুই আমাকে অপমান করার সাহস পেয়েছিস কোথায়? পাগল, পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখন শার্ট টেনে ধরলো। এই মেয়ের কি মাথার তার কাটা? আপনার মাথায় কি সমস্যা আছে? আছে বলেই তো আমার সামনে এসে ঝামেলা পাকাচ্ছেন। কি বললি তুই? মুখ সামলে কথা বলবি, আর সম্মান দিয়ে কথা বলবি, কারণ আমি তোর সিনিয়র। সম্মান পেতে গেলে দিতে হয়। যেখানে আপনার থেকে শিখবো কিভাবে সভ্য হব, কিভাবে সম্মান দিব, কিন্তু না, আপনি তার উল্টো শেখাচ্ছেন। হাত ছাড়িয়ে হাঁটতে শুরু করলাম। পিছন থেকে হাসির শব্দ শুনতে পেলাম। সম্ভবত ওই মেয়ের ফ্রেন্ডরা হাসছে। আচ্ছা, কি প্রয়োজন এগুলি নিয়ে মাথা ঘামানোর? চল ক্যান্টিনে যাই। না, আমাকে ইগনোর করার দাম ওকে দিতেই হবে। আমার সামনে ভাব নিয়ে চলে যাবে আর আমি চুপ করে থাকবো? কখনো না। ওর তো আমি লিসা শেখকে অপমান। কি করবি শুনি? এই ভার্সিটিতে এমন কোনো ছেলে জন্মায়নি যে লিসাকে বারবার ইগনোর করতে পারবে, কিন্তু এই ছেলে শালা জুনিয়র হয়ে সিনিয়রকে অপমান করছে। তোর এই অহংকারটাই একদিন ভাঙবে, দেখে নিস। দেখা যাবে, তবে একটা কথা মনে রাখিস, আমাকে অপমান করে কেউ শান্তিতে থাকতে পারে না। এবার দেখি এই অ্যারোগ্যান্ট ছেলেটা কত বড় খেলোয়াড়। দেখ, আমার মনে হয় না এটা কোনো সাধারণ ঘরের ছেলে। প্রতিদিন দুজন বডিগার্ড ড্রপ করে দিয়ে যায় এবং আবার নিয়ে যায়। আর গাড়ি দেখেছিস? ল্যান্ড ক্রুজার গাড়ি। আগে এই ছেলের সম্পর্কে ভালো করে খবর নে। আর এই ছেলের
থার্ড ইয়ারের ওই সিনিয়রকে কিভাবে মেরেছিল এবং জেলে গিয়েছিল শুনিসনি? আবার কিছুদিন পরে জেল থেকে বেরিয়েও গিয়েছিল। গুড পয়েন্ট, কিন্তু ইয়ার ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, ক্রাশ খেয়েছি। তোর মনে হয় সিঙ্গেল আছে? কেউ না কেউ বুক করে রেখেছে। বান্ধবী, এটা ভালো আছিস? শুধু শুধু দেখা গেছে সেকা খাবি, সুখেই তো আছিস। বন্ধুদের কাছে এলাম, 2টা ক্লাস শেষ করে একটু ব্রেক টাইম আছে, তাই বেরিয়ে এলাম। ওয়াশরুমের দিকে যাচ্ছি, তখন কেউ পিছন থেকে ডাক দিল। পিছনে ঘুরে দেখি ওই তারকাটা মেয়ে দাঁড়িয়ে যেতেই আমার কাছে এলো। বলছি আপনি কি সিঙ্গেল? জি না, আমার বউ আছে, এটা সত্য। তারপর ঘুরে চলে আসি ওয়াশরুমে। মেয়েটা চলে গেল ওর বান্ধবীদের কাছে। তোর ফেস দেখে বুঝতে পারছি এই ছেলে সিঙ্গেল নেই। চিল মার, জীবনে এমন অনেক কিছুই ঘটবে। মেয়েটার বান্ধবীরা শব্দ করে হেসে উঠল। দিনগুলো এমনভাবে কাটতে শুরু করলো। বাসা থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে অফিস, অফিস থেকে বাসা। এর মাঝে কয়েকটা মাস পেরিয়ে গেছে। ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে। মিসেস আহমেদ পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সে নাকি পড়াশোনা করবে না। আমিও জোর করিনি, ওনার যা ভালো লাগবে তাই করবে। তবে বউ পেয়েছি একদম কেয়ারিং। মন্ত্রীর মাঝে মধ্যে শয়তানি, মনসুর আলীর সাথে দ্বন্দ্ব, রাজনৈতিক চাপ, এগুলো নিয়ে দিন কাটবে আর কাটছে। এমন শত্রুতা শেষ হবার না। আর জুবাইর এখনও জেলে বসে চাকরি পিষছে। মিসেস আহমেদের মিনি জুয়ে খরগোশের বাচ্চা দিয়েছে, পাখিগুলোও বাচ্চা দিয়েছে। সুন্দর সুন্দর প্রজাপতি আছে। আবার রাতে কিছু জোনাকি পোকাও দেখা যায়। আর সেও কনসিভ করেছে। বারণ করেছিলাম এত তাড়াতাড়ি বাচ্চা না নিতে, কিন্তু শুনেনি। এখন পর্যন্ত অনেক যুদ্ধ করেছি, কিছু জিতেছি, কিছু হারিয়েছি। গল্পটা এখানে শেষ করছি। কন্টিনিউ করলে তো এই জিনিস শেষ হবে না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আবারও নতুন কোনো গল্পে দেখা হবে। আল্লাহ হাফেজ।